আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইট পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা হবে, আর আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় জাহিদ হাসান এমিলি ভাই। ভাইয়া, ওয়েলকাম টু শো। থ্যাংক ইউ। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে যদি আমরা ম্যাচ ডে 8 দেখি বাংলাদেশ ফুটবল লিগের, 8টা ম্যাচ হয়ে গেছে দলগুলোর, কিন্তু এই সপ্তাহটা একটু ড্র হয়েছে বেশি ম্যাচগুলো, মানে 3টা ম্যাচই ড্র। 2টা ম্যাচে ফলাফল আসছে, সেইখানেও হচ্ছে ফকিরাপুল 2-1 জিতেছে পিডাব্লিউডির সাথে, আর আরামবাগ 3-0 গোলে হেরেছে পুলিশের কাছে। সো পয়েন্ট টেবিলটাও খুব একটা পরিবর্তন হয়নি, বাট বসুন্ধরা কিন্তু লাস্ট ম্যাচটা ড্র করেছে, এর আগেরটা হেরেছে। সো তাদের সাথে ফর্টিসের গ্যাপটা মাত্র 2 পয়েন্টের, 17 আর 15। ওভারঅল ম্যাচ ডে 8 থেকে আপনি আসলে কেমন খেলাগুলো দেখেছেন যদি একটু বিশ্লেষণ করতেন। ধন্যবাদ আপনাকে আবারও। আমার কাছে মনে হয়েছে যে লিগটা আবারও মানে আমরা যে শুরুতে যেটা একদম লিগের প্রথম রাউন্ড থেকে যেভাবে আলোচনা করেছিলাম যে কম্পিটিটিভ লিগ হচ্ছে, সেইটা ধারাবাহিকতা কিন্তু প্রত্যেকটা রাউন্ডেই দেখতে পাচ্ছে, এবং পয়েন্ট টেবিল কিন্তু সেটার একটা আপনার অবস্থান বলে দেয় যে আসলে কে কত অবস্থানে রয়েছে। এবং পয়েন্ট টেবিলের যে ডিফারেন্সটা দেখেন, সেখানে কিন্তু ফার্স্ট টিম সেকেন্ড টিমের সাথে মাত্র 2 পয়েন্ট গ্যাপ, এবং থার্ড টিমের সাথেও সেম। তো আমার কাছে মনে হয় যে কম্পিটিটিভ লিগ হয়েছে, এটা কিন্তু দেখবেন যে লিগ কমিটির যে চেয়ারম্যান রয়েছে আমাদের ইমরুল ভাই, সেও বলেছে যে আমাদের লিগটা কম্পিটিটিভ হচ্ছে, বাট আমরা যেটা হচ্ছে যে মানুষের ভিতরে প্রচারণাটা আরও চেষ্টা করবো সেকেন্ড লিগ থেকে এটাকে বাড়ানো, একটু নতুন আঙ্গিকে করার জন্য। তো এটা খুব পজিটিভ দিক যে উনি আসলে এটা ফলো আপে রেখেছেন। এবং আপনি যদি লাস্ট উইকের কথা বলেন, আমার কাছে মনে হয়েছে যে 3টা ম্যাচ ড্র হয়েছে, এখানে আমরা হয়তো বসুন্ধরা আবাহনীর ব্যাপারে পরে আলাপ করবো, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে ফর্টিসেফসি একটা ধাক্কা খেয়েছে। হ্যাঁ, কারণ ফর্টিসেফসির কিন্তু টপে যাওয়ার একটা সুযোগ ছিল। তারা যদি এই ম্যাচে 3 পয়েন্ট পেতো এগেইনস্ট ব্রাদার্স, তারা কিন্তু 16 পয়েন্ট নিয়ে কিন্তু সামনের দিকে মানে একদম 1 নম্বরে থাকতো। তো সেখানে ফর্টিসেফসি যেভাবে শুরুটা করেছিল, আমার ধারণা ছিল যে ব্রাদার্সকে তারা হারাবে, বাট আগে গোল কনসিড করে পরে কিন্তু গোল দিয়ে এক গোলে ম্যাচ ড্র হয়, যে 1 পয়েন্ট তারপরে তারা পেয়েছে। অ্যাট দ্য সেম টাইম মোহামেডান, আপনি দেখবেন যে মোহামেডান কিন্তু মানে প্রত্যেকটা রাউন্ডে গিয়ে কিন্তু হতাশ করছে, মানে কনসিস্টেন্সি একদমই মোহামেডানের নাই। সেই তুলনায় আমি ধরে নিয়েছিলাম যে মোহামেডান হয়তো এই ম্যাচটা জিততে পারলে, তারাও যেটা হয় যে লিগে এই ম্যাচ জিতলেই দেখবেন যে এক লাপে কিন্তু আপনি উপরে মানে একটা ধাপ এগোনো যায়। তো সেখানে মোহামেডানও কিন্তু আপনি ড্র করেছে। তো ওভারঅল খুব কম্পিটিটিভ লিগ হচ্ছে, আমরা এইগুলি চাই, লিগের এরকমই হওয়া উচিত। এবং ফেভারিট দলগুলি কিন্তু আসলে ম্যাচের আগে যেভাবে আসলে ফেভারিট থাকে, ম্যাচ শুরু হওয়ার পর কিন্তু সেটা আসলে রেজাল্টের দিক থেকে কিন্তু তারা ওইটা কন্টিনিউ করতে পারে না। এবং যারা জায়ান্ট কিলার, তারা কিন্তু প্রত্যেকের রাউন্ডেই সারপ্রাইজ দিচ্ছে এই লিগটাকে। তো এইটা একটা স্ট্রং লিগ হচ্ছে। আমার কাছে মনে হয় যে এইভাবে যদি রান করতে থাকে, আমরা ওই যে 18 রাউন্ড পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে যে আসলে কারা চ্যাম্পিয়ন হবে বা কারা রানার আপ হবে। দুর্দান্ত লিগ হচ্ছে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমাদের লোকাল প্লেয়াররা কিছু ভালো প্লেয়ার পারফর্ম করছে। হ্যাঁ, কিছু ভালো প্লেয়ার পারফর্ম করছে, এইটা একটা পজিটিভ সাইন, যারা জাতীয় দলে আসলে যারা অপরিহার্য। তো এইটা আসলে আমি সবসময় চাই যে আমাদের লোকাল প্লেয়াররা সুযোগ পাক, এবং তারা এই লিগটাতে তারা তাদেরকে মেলে ধরুক। কারণ জাতীয় দলে দেখবেন যে আমাদের যে স্ট্যান্ডার্ডের এখন দল হয়েছে, সেখানে লোকাল প্লেয়াররা যদি ভালো করে, তখন আমাদের জন্য বেশ পজিটিভ হয়। তো আমি বলবো যে ওভারঅল লাস্ট উইকটা বেশ কম্পিটিটিভ হয়েছে। স্পেসিফিকভাবে যদি আমরা পরে বসুন্ধরা এবং ঢাকা আবাহনীকে নিয়ে কথা বলি, সেটা নিয়ে হয়তো ডিটেলস আমরা বলতে পারবো। হ্যাঁ ভাই, আমার পরের কোশ্চেনটা ওই জায়গাটাই, মানে এই ম্যাচটা তো খুবই ভালো একটা ম্যাচ হয়েছে। সো এখানে কি আপনার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা এসেছে? না, যেটা হয়েছে যে দেখেন, আমাদের লিগটা তো প্রফেশনাল এবং হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হয়। হ্যাঁ, তো সারা পৃথিবীতেই দেখবেন যে হোম যে ম্যাচগুলি খেলে, তাদের একটা বড় অ্যাডভান্টেজ থাকে, তাদের ফিল্ড, তাদের এনভায়রনমেন্ট সব কিছু তাদের ফরে থাকে, তাদের সাপোর্টার থাকে। তো বসুন্ধরা কিংস এরিনাতে যখন ম্যাচটা হবে, তখন আসলে আমরা ধরে নিয়েছিলাম যে বসুন্ধরা কিছুটা ফেভারিট হিসাবে শুরু করবে, এবং তারা হয়তো ম্যাচটা জিতবে। এবং আপনি যদি দেখেন, একটা সময় মোহামেডান এবং আবাহনী রাইভাল ছিল। হ্যাঁ, এখন যদি এই লিগটা দেখেন, এই লাস্ট 4-5 বছর ধরে আমি দেখছি যে বসুন্ধরা এবং আবাহনী রাইভাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তারাই আসলে এই লিগটাকে কিন্তু কম্পিটিটিভ করে দিচ্ছে। এবং এই ম্যাচটা যখন হয়, তখন সবাই কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করে আসলে ম্যাচটা কে জিতবে। কারণ বসুন্ধরার সবাইকে হয়তো সব দলের সাথে আনবিটেড থাকলে আবাহনীর সাথে তাদের পারাটা খুব কঠিন হয়ে যায়। আবাহনী যে মানেরই দল থাকুক, আবাহনী যাই থাকুক, আবাহনী দেখেন যেটা করেছে, আবাহনী কিন্তু এই ম্যাচটা জিততে পারতো, যেটা সত্যি কথা। এখানে আমরা জিকোকে একটা আপনাকে ধন্যবাদ দিতেই হবে, কারণ জিকো লাস্ট মোমেন্টে ওই পেনাল্টি সেভ না করলে 3-2 গোলে কিন্তু আবাহনী জিতে যেত ম্যাচটা। এবং
জিকো যেটা করেছে ম্যাচের ভিতর আমার কাছে মনে হয়েছে যে আরো কিছু ভালো কিছু সেভ করে কিন্তু বসুন্ধরাকে বাঁচিয়েছে, যদিও বসুন্ধরা খেলার ভিতরে বেশ কিছু সুযোগ নষ্ট করেছে। বাট আবহানী যেটা হয়েছে যে আবহানী তো শুধু একজন ফরেন প্লেয়ার নিয়ে খেলেছে ওই ম্যাচে, শুধু সোলেমান দিয়াবাতে খেলেছে আর বাকি সব লোকাল প্লেয়ার। বাট যদি বসুন্ধরা কিংস দেখেন, বসুন্ধরা কিংস কিন্তু ডোরিয়ালটন একটু ইনজুরি ছিল, তারপরও তাকে খেলিয়েছে বিকজ ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এগেনস্ট আবহানী, তাদের ম্যাচটা জেতা দরকার ছিল। বাট তারা ড্র করে কিন্তু দেখবেন যে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ কিন্তু তারা ধরা খেয়েছে। তারা কিন্তু এর আগেও পুলিশ এফসির সাথে তারা ড্র করেছে, হেরেছে এবং এই ম্যাচ তারা ড্র করেছে। তারা অলরেডি কিন্তু 4 পয়েন্ট তারা লুজ করে ফেলেছে। সুতরাং আমি বলবো যে বসুন্ধরার জন্য টপে মানে একটু পয়েন্ট টেবিলে ডিফারেন্স করার কিন্তু একটা বড় সুযোগ ছিল, বাট আবহানী সেটা নষ্ট করে দিয়েছে এবং এটাই হওয়া উচিত। লিগের যে স্ট্যান্ডার্ড সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে যে এখন আবহানী, মোহামেডান, বসুন্ধরা কিংস, ফর্টিস, পুলিশ তারা সবাই কিন্তু আসলে একটা রেসে থাকার জন্য কিন্তু চেষ্টা করছে এবং রেসটা এই কারণে এত সোজা হয়ে যাচ্ছে বলতে আপনি একটা ম্যাচ জিতলে কিন্তু আপনার টপের দিকে একদম 1-2-3-এ চলে আসতে পারতেছেন। পয়েন্ট টেবিলের ডিফারেন্সটা এত, ফর্টিস যদি ম্যাচটা জিতে যেত হয়তো পয়েন্ট টেবিলটা ডিফারেন্ট হয়ে যেত, তারা টপে 1 নম্বরে চলে যেত। আমি সেটাই বললাম ব্রাদার্সকে তারা হারাতে পারলে। সুতরাং আমি বলবো যে খুব কম্পিটিটিভ হচ্ছে। বাট আবহানীর ব্যাপারটা হচ্ছে আবহানী এই ম্যাচটা দুর্দান্ত খেলছে, স্পেশালি যদি মোরসালিনের কথা বলেন, মোরসালিন পিছন থেকে খুব ভালো প্লে মেক করেছে। অ্যাট দ্য সেম টাইম সোলেমান দুর্দান্ত খেলছে, 2টি গোলই সোলেমান দিয়াবাতে করেছে এবং আমার কাছে মনে হয় যে সোলেমানের ফর্মটা আবহানীর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই ঘরোয়া লিগে একমাত্র স্ট্রাইকার যে অলরেডি 100+ গোল করে ফেলেছে এবং তার উপরে ডিপেন্ডেন্ট আবহানী। তো আমি মনে করি তার ফর্মে থাকাটা ইম্পর্টেন্ট, যদিও সে লং টাইম একটা ইনজুরিতে ছিল। সো আবহানীর জন্য হয়তো কামব্যাকের একটা বড় স্ট্রং পয়েন্ট হলো সোলেমান যদি ফিট থাকে, আমার কাছে মনে হয় আপকামিং যে ম্যাচগুলি আছে আবহানীর জন্য এটা হয়তো পজিটিভ। আর বসুন্ধরা যদি আপনি দেখেন, বসুন্ধরার ব্যাপারটা বলতে গেলে হয় বসুন্ধরা সবসময় যখন একটা ব্রেকে পড়ে যায়, মানে একটা স্ট্রাগল পিরিয়ড তৈরি হয়, তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেত। ব্যাক টু ব্যাক তারা 2টা ম্যাচ কিন্তু আপনার একটা হেরেছে একটা ড্র করছে, তো তাদের জন্য এখন এই দলটাকে আবার উইনিং মোমেন্টে নিয়ে আসাটা কিন্তু ডিফিকাল্ট। সুতরাং বসুন্ধরা সবসময় যখন তারা যদি একটা ছন্দ পতন হয় তখন সেখান থেকে ছন্দে ফেরাটা তাদের জন্য কঠিন হয়। যদিও তারা এখনো লিগ টেবিলের 1 নম্বরে রয়েছে, তারপর আমি বলবো যে তাদের স্ট্রংলি কামব্যাক করতে হবে নেক্সট উইক, আদারওয়াইজ ডিফিকাল্ট হবে কিন্তু, কারণ পয়েন্ট টেবিলে কিন্তু ফর্টিস তার পিছনেই রয়েছে, পুলিশ এফসি রয়েছে, আবহানী কিন্তু একটা ম্যাচ জিতলে আবার তারাও কিন্তু সামনের দিকে চলে আসবে। সো বসুন্ধরা কিংসকে কনসার্ন হতে হবে। নেক্সট উইকে 3 তারিখে ফকিরাপুলের সাথে খেলা বসুন্ধরার, রাইট, ফকিরাপুলের সাথে খেলা। আপনার তার সেকেন্ড টিম যেটা রয়েছে ফর্টিস, সে খেলবে কিন্তু আপনি জানেন আরামবাগ পিডব্লিউডির সাথে। সুতরাং 2টা দলে আমরা ধরে নেব হয়তো ফেভারিট হিসাবে খেলবে, বাট কনসিস্টেন্সি যেভাবে দেখা দিচ্ছে সেখানে আসলে ম্যাচ জিতবে কিনা সেটা কিন্তু আসলে এখন আমরা বলতে পারি না। বাট হোপ যে 2টা দলই জিতবে, বাট এখানে যদি কেউ হোঁচট খায় তখন কিন্তু মানে আমার মনে হয় যে গ্যাপটা আর এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের লাস্ট খেলা, রাইট। সুতরাং সবারই কিন্তু কনসার্ন, এরপর কিন্তু একটা ব্রেক আছে আপনি জানেন। সুতরাং আমি বলবো যে এটা সবাই চাবে যে ব্রেকের আগে একটা ভালো অবস্থানে থেকে শেষ করতে। ট্রু ভাইয়া, ব্রাদার্স ইউনিয়ন এন্ড মোহামেডানের যে ম্যাচটা 2 তারিখে হবে, সো এইটা নিয়ে এক্সপেকটেশন কি আপনার? ব্রাদার্স মোহামেডান, ওই যদি একদম হিস্ট্রি দেখেন, সবসময় ব্রাদার্স মোহামেডান কিন্তু একটা, আমার মনে হয় এটাও কিন্তু এক সময় রাইভাল ছিল, বিকজ তারা পাশাপাশি দল। মতিঝিলের 2টা দলই, মতিঝিল বলতে গোপীবাগ আর মতিঝিল। আমি ব্রাদার্সও খেলেছি, মোহামেডানও খেলেছি। সুতরাং আমার কাছে মনে হয় যে এই 2টা দলও আপনি ম্যাচের আগে প্রেডিকশন করতে পারবেন না কারা জিতবে। যদি টিমের স্ট্রেংথও দেখেন বা যদি আপনি শক্তিমত্তাও দেখেন, সেখানে মোহামেডান এগিয়ে থাকলে বা ব্রাদার্স এগিয়েও থাকলে ম্যাচ ওয়াজ 50-50। কারণ এই ম্যাচটা কারণ আপনি যেটা বলছেন ব্রেকের আগে কিন্তু 2টা দলই কিন্তু একটা ভালো অবস্থান নিয়ে শেষ করতে যাবে। কারণ সেকেন্ড উইন্ডোতে হয়তো আমি শুনেছি মোহামেডান কিছু প্লেয়ার চেঞ্জ করবে, তারা হয়তো সাউথ এশিয়ার যে আমরা লোকাল প্লেয়ার হিসেবে যারা খেলবে তাদের কিছু প্লেয়ার ইনক্লুড করবে, এবং আমি যতটুকু জানি তারা মালদ্বীপ এবং নেপাল থেকে কিছু প্লেয়ার অলরেডি কথা বলেছে। সুতরাং তারা চাইবে এই ম্যাচটা জিতে শেষ করতে, যেহেতু তারা লিগ টেবিলে 6 নম্বর রয়েছে 10 পয়েন্ট নিয়ে সম্ভবত। সুতরাং সেখানে হয়তো তাদের এই ম্যাচটা জিতলে তারা 13 পয়েন্ট নিয়ে হয়তো একটা ভালো অবস্থানে শেষ করতে পারে। দ্য সেম টাইম ব্রাদার্সও কিন্তু আপনি দেখবেন যে লাস্ট কয়েকটা ম্যাচ তারা ভালো করতে পারেনি, যদিও ফর্টিসের মতো স্ট্রং দলকে তারা ড্র করেছে। সুতরাং মোহামেডান ব্রাদার্সও চাইবো কিন্তু এই ম্যাচটা জিততে। সুতরাং একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে আর কি, হোপফুলি একটা ভালো ম্যাচ হবে। আমি যদি স্পেসিফিকভাবে একজনের ব্যাপারে জানতে চাই, জিকো কি কামব্যাক করছে? মানে জিকোর খেলা তো বসুন্ধরা দেখলেন, প্ল্যানটি সেভ করেছে, যদিও একটা গোল কনসিড করতে হয়েছে প্ল্যানটিতে, বাট আলটিমেটলি সে কামব্যাক করবে কিনা, কি মনে হয়?
জিকোকে তো আসলে আমরাই নষ্ট করেছি, যা সত্যি কথা। আমরা বলতে আমরা ওভারঅল সবাই। হ্যাঁ, জিকোকে যদি আপনি দেখেন, জিকো 2022 সাফে যখন বেস্ট গোলকিপার হলো, তারপর থেকে জিকোর যে একটা সামহাট ডিসিপ্লিনের কারণে কিন্তু জিকোকে আমরা অনেক দূরে সরে দিয়েছি। অ্যাট দ্য সেম টাইম জিকোর ওই যে আসলে তার স্ট্রাগল শুরু হয়েছে, তারপর থেকে কিন্তু সে আসলে জাতীয় দলে অ্যাবসেন্স, ক্লাব ফুটবলে কিন্তু সে রেগুলার খেলতে পারেনি। এই বছর এসেই কিন্তু সে রেগুলার এখন ক্লাব ফুটবলে নিয়মিত খেলছে। এবং জিকোর যেটা সব থেকে প্লাস পয়েন্ট আপনি দেখেছেন, সেটা কিন্তু সে লাস্ট ম্যাচে দেখিয়েছে এগেনস্ট আবাহনী, পেনাল্টি সেভ করে। আদারওয়াইজ কিন্তু আপনি 3 পয়েন্ট ওখান থেকে হারাতে হতো। হ্যাঁ, তো খুব ভাইটাল সময় কিন্তু সে পেনাল্টিটা সেভ করছে, যেটা তার সব থেকে তার স্ট্রং পয়েন্ট হলো। সে পেনাল্টি সেভার হিসাবে আমার কাছে মনে হয় যে খুবই স্ট্রং একটা গোলকিপার সে। তো আমি বলবো যে জিকোকে আমি তো দেখি যে খুব স্ট্রংলি সে কাম ব্যাক করে ফেলছে, এবং ম্যাচেরও যে মোমেন্টামগুলি সে যেভাবে ধরছে, সেটা আমার কাছে মনে হয় যে ইন ফিউচার হয়তো নেক্সট যে আপকামিং আমাদের জাতীয় দল হবে সেখানে আমি দেখতে পাচ্ছি এবং দেখা উচিত। কারণ মিতুল শ্রাবণদের যে পারফরমেন্স, সেখানে আমার কাছে মনে হয় যে জিকো অনেকটা এগিয়ে রয়েছে ক্লাব ফুটবলের পারফরমেন্সে। সুতরাং আপনি হোয়াই নট, তাকে সুযোগ দিবেন না কেন? সুতরাং আমি মনে করি যে জিকো ভালোভাবেই কাম ব্যাক করছে। ভাইয়া মানে পারফরমেন্সের বাইরে জাতীয় দলে ঢোকার জন্য অন্য কোনো চ্যালেঞ্জ কি আছে এই মুহূর্তে জিকোর জন্য? জিকোর ফিটনেস একটু আমার কাছে মনে হয় যে এখনো সে 100% ফিটনেস লেভেল, যেটা গোলকিপার যে টপ ফিটনেস থাকে, সেখানে জিকোর আমার মনে হয়েছে যে কিছুটা ল্যাকিংস এখনো আছে। কারণ জিকো এর আগে যেভাবে ফ্লাইগুলি করতো, যেভাবে তার অ্যাজিলিটি ছিল, কিছুটা কমে গিয়েছে। বিকজ একটা প্লেয়ার যখন রেগুলার না থাকবে, যখন না খেলবে ম্যাচ, তখন অটোমেটিক তার ফিজিক্যালি সে কিছুটা আনফিট থাকবে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে এটা ম্যাচ যত খেলবে তত সে ফিট হবে এবং তার কনফিডেন্ট লেভেল একদম গ্রো হয়ে যাবে একদম টপ লেভেলে। সুতরাং জিকোর আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা এখন একটু কনসার্ন হতে হবে অ্যাবাউট হিজ ফিটনেস। এবং অফ দ্য ফিল্ড আপনি যেটা বলছেন ডিসিপ্লিন, আমার কাছে মনে হয় যে জিকো ইজ ভেরি ক্লোজ টু মি। আমি যতটুকু জানি যে সে এখন ডিসিপ্লিনের ব্যাপারে 100% কনসার্ন, এবং সে এখন পুরোটাই ফোকাস দিচ্ছে ক্লাব ফুটবল, এবং তার পরবর্তী প্ল্যানও রয়েছে জাতীয় দলে কীভাবে খেলবে। হোপফুলি জিকোকে আমরা আবার জাতীয় দলের জার্সিতে কারণ আমাদের জাতীয় দলে যদি দেখেন, একটু যদি বলি, সেটা হলো যে আমরা যে এশিয়ান কাপ কোয়ালিফাই খেলছি, সেখানে আমাদের জাতীয় দলের গোলকিপিং পজিশনটা আমরা বেশ স্ট্রাগল করেছি। ওখানে জিকো থাকলে হয়তো আমরা কিছু ক্লোজ ম্যাচ আমরা ড্র করতাম, আয়দা জিততে পারতাম। সুতরাং এখানে জিকো আমার কাছে মনে হয় যে তার এখন নিজেরই রিয়ালাইজ করা উচিত। এখানে আপনি, আমি বা যারা ফ্যান রয়েছে, তারা জিকোকে হেল্প করতে পারবে না। জিকোকে হেল্প করতে পারবো আমরা মাঠে যখন খেলবে, তখন আমরা চেয়ার আপ করে তাকে তার কনফিডেন্ট লেভেল গ্রো করতে পারবো। বাট প্র্যাকটিস করে মাঠ পর্যন্ত আসতে হবে তাকে এই চ্যালেঞ্জটা তাকে নিতে হবে। হোপফুলি জাতীয় দলটা আরো স্ট্রং হবে জিকোকে নিয়ে। আর ভাই আমরা যদি এবার একটু ইন্টারন্যাশনাল একটা লিগের দিকে তাকাই, ইংলিশ প্রিমিয়ার লিগ, যেটা হচ্ছে মানে বরাবরই জমজমাট একটা লিগ বলা যায় ওয়ার্ল্ডের। সো লাস্ট যে ম্যাচগুলো ছিল, এখান থেকে যদি স্পেসিফিকভাবে বলি, একটা ইন্টারেস্টিং ম্যাচ ছিল। এটা সবাই ধারণা করছে হয়তো অ্যাস্টন ভিলা আর্সেনালকে হারিয়ে দিবে কিনা, কারণ তারা এর আগের ম্যাচেও যদি একটু বলি চেলসিকে হারিয়ে দিয়েছিল, এক গোলে পিছিয়ে পরে 2 গোল দিয়ে। হ্যাঁ, সো ওই এক্সপেকটেশনটা আসলে অ্যাস্টন ভিলার ফ্যানদের ফুলফিল হয়নি, কারণ 4-1 গোলে ম্যাচটা হেরেছে। সো এই ম্যাচটা নিয়ে যদি কিছু বলতেন। দেখেন, এই ম্যাচটা শুরু আগে মানে এর আগেও কিন্তু আপনারা আমার ভিতরে কথা হয়েছিল যে ম্যাচটা কিরকম এক্সাইটমেন্ট হবে। আমি ধরে নিয়েছিলাম যে দেখেন, অ্যাস্টন ভিলা কিন্তু 11 ম্যাচ টানা জিতছে, নট অনলি লিগ, এফএ কাপ, অন্যান্য চ্যাম্পিয়ন্স লিগ সবকিছু মিলে 11 ম্যাচ জেতার পরে তারা লাস্ট কিন্তু এই যে এখন আর্সেনালের সাথে আপনি দেখবেন যে তারা ম্যাচটা হেরে কিন্তু ওই ব্রেকটা তাদের মানে ব্রেক করেছে আর কি, মানে লুজিং ব্রেকটা স্টার্ট হয়েছে এগেইনস্ট আর্সেনাল। তো আমি সবসময় এই ম্যাচটাকে একটু এভাবে দেখেছিলাম যে একটা দল যখন আসলে কন্টিনিউয়াসলি ম্যাচ জিতে থাকে, তখন ওই দলটাকে হারানো কঠিন হয়ে যায়। এবং চেলসির সাথে পিছনের ম্যাচটা যদি দেখেন, সেখানে তারা প্রথমে কিন্তু পেড্রোর গোলে 1 গোলে পিছিয়ে গিয়েছিল। তারপরে দেখেন 2-1 ম্যাচটা জিতছে, এবং যে গোল করছে সে কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নেমে 2টা গোল করছে। ওয়াটকিন্স, তাদের মেইন স্ট্রাইকার, সে কিন্তু সাবস্টিটিউট হিসেবে নেমে কিন্তু 2 গোল করে দলটাকে জিতিয়েছে। হ্যাঁ, তো অ্যাস্টন ভিলা যেটা করেছে যে তারা কিন্তু মানে এবছর তাদের প্ল্যানিং একটা বড় অংশ ছিল তারা চ্যাম্পিয়ন ফাইটে থাকবে, এবং তারা কিভাবে চ্যাম্পিয়ন বা চ্যাম্পিয়ন্স লিগ খেলা যায় ওই ধরনের প্ল্যানিং করেই কিন্তু তারা এগোচ্ছে। এবং সেই দলটার বিরুদ্ধে আর্সেনাল যখন খেলছে, আর্সেনালেরও কিন্তু আসলে লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু তাদেরও পারফরমেন্স একটু আপস অ্যান্ড ডাউন ছিল, বা যদিও তারা লিগ টেবিলে এখন 1 নম্বরে চলে গিয়েছে। তো আমি বলবো যে ম্যাচটা খুব কম্পিটিটিভ হয় না এই কারণে, কারণ রেজাল্টের দিকে তাকালে 4-1 সেখানে কিন্তু আর্সেনাল আমার কাছে মনে হচ্ছে ডমিনেটিং ফুটবল খেলে ম্যাচটা জিতেছে। বাট ম্যাচটা এরকম একপেশে হবে সেটা আমি আসলে চিন্তা করতে পারিনি।
আর্সেনাল আসলে এরকমেরই। আমি সবসময় বলি যে আর্সেনালের জন্য আমার খুবই মানে এন্ড অফ দ্য সিজন আমার খুব খারাপ লাগে যে আর্সেনাল এত ভালো স্টার্ট করে, মিডল থার্ড বা একদম এন্ড অফ দ্য থার্ডের দিকেও দেখবেন যে পয়েন্ট টেবিলে একদম উপরে থাকে, বাট শেষের দিকে গিয়ে আসলে ফিনিশিংটা তারা ভালো দিতে পারে না। তাদের যে পারফরমেন্স, গতকাল গেব্রিয়েল জেসুসও কিন্তু অনেকদিন পর নেমে কিন্তু লিগে গোল করেছে। এইটা কিন্তু আর্সেনালের জন্য খুবই প্লাস পয়েন্ট যে আর্সেনালের ম্যাচ উইনিং প্লেয়ার অনেক। হ্যাঁ, এটা যেটা হয় যে আমি মন থেকে চাইবো, আমি যদিও ম্যানচেস্টার সিটি বা লিভারপুল এদের ফ্যান, বাট আমি চাইবো আর্সেনাল যাতে চ্যাম্পিয়ন হয়। কারণ আর্সেনাল প্রত্যেকটা বছর এত দুর্দান্ত শুরু করে, শেষের দিকে আসলে তারা খেইটা হাইরে ফেল, মানে তারা ছোট ছোট ম্যাচগুলি ড্র করে আইদার হেরে কিন্তু তারা লিগ টেবিল থেকে ছিটকে যায়। তো আর্সেনাল লাস্ট নাইটে যে পারফরমেন্স করেছে আমার কাছে মনে হয় যে দুর্দান্ত, এত হাই প্রেসিং ফুটবল করেছে, অ্যাস্টন ভিলাকে কোনোভাবে ম্যাচ কন্ট্রোলই করতে দেয়নি। হ্যাঁ, কারণ আর্সেনালের সব থেকে বড় স্ট্রং পয়েন্ট হলো তাদের কোচ মিকেল আর্টেটা, যেটা করে যে আপনার অপোনেন্টের উপরে সে প্রথমে ম্যাচটা রিড করে যে অপোনেন্ট আসলে কোন স্টাইলে খেলতে আসছে, তাদের ইম্পর্টেন্ট। দেখেন গতকাল ওয়াটকিন্স গোল করেছে, তারপরে তাদের বড় একটা অংশ ছিল তাদের দুই সেন্টার ব্যাক ওয়াটকিন্সে কিন্তু কোনোভাবেই কিন্তু অ্যালাউ করেনি তাদের অ্যাটাকিং থার্ডে। হ্যাঁ, তো একজন কোচের কিন্তু সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো যে আপনি ম্যাচ রিড করে অপোনেন্টকে কিভাবে আটকাবেন এবং অপোনেন্টের স্ট্রং পয়েন্টগুলোকে কীভাবে ব্লক করবেন, যেটা আর্সেনাল খুব সহজেই করতে পারে এই কারণে তার ওই পরিমাণে রিসোর্স আছে। হ্যাঁ, তো আমি মনে করি যে অ্যাস্টন ভিলার জন্য ব্যাড লাকের থেকে বড় হলো যে আর্সেনালের অতিমাত্রা ভালো ফুটবল খেলা এবং স্পেশালি হাই প্রেসিং। আপনি যখন একটা দল 90 মিনিট হাই প্রেসিং খেলবে তখন অপোনেন্ট যত স্ট্রং হোক, এক্সেপ্ট গার্দিওলা টিম বা বার্সেলোনা টিম ছাড়া কিন্তু হাই প্রেসিং এ এগেইনস্টে খেলা খুব মুশকিল, কারণ হাই প্রেসিং এ খেলতে আপনার কাছে বল রাখতে হবে। তো অ্যাস্টন ভিলা কিন্তু সেইটা করতে পারেনি, যার কারণে কিন্তু সেখানেই ম্যাচটা হেরে গিয়েছে। ভাইয়া, আপনার সাথে লাস্ট শোগুলোতেও কথা হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল দেখে লাভ নেই, যে কোনো দল যে কোনো সময় গঠন ঘটিয়ে দিতে পারে। পয়েন্ট টেবিলে থাকা 20 নম্বর দলের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করেছে লাস্ট ম্যাচটা, এটা কিভাবে দেখছেন? ম্যানচেস্টারের সাথে যে কেউ ড্র করতে পারে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে আসলে কথা বলতে গেলে এটা আমার আসলে মানে এখন মানে একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড আপনি দেখবেন যে আমার মনে হয় 100+ ম্যাচ, তারও বেশি, যখন অ্যালেক্স ফার্গুসন কোচ ছিল, দেখবেন যে 3-2 গোলে পিছিয়ে আছে, মানে রেফারি লাস্ট ব্লো দিবে, হ্যাঁ ওই সময় গোল করে ম্যাচ ড্র করে ফেলছে, এরকম ম্যাচ আছে কমসে কম 100+-এর উপরে। হ্যাঁ, তো সেই ম্যানচেস্টার ইউনাইটেড এখন আসলে ওলসের সাথে ড্র করছে, ওলসে পয়েন্ট হলো 2 না 3 আমি দেখলাম এটা, এবং 3 পয়েন্ট হয়েছে, 2 পয়েন্ট ছিল এখন 3 পয়েন্ট হয়েছে ম্যানুর সাথে ড্র করে। তো ম্যানু আসলে লাস্ট 4-5 বছর বল এমনভাবে স্ট্রাগল করছে, তাদের আসলে কনসিস্টেন্সি এতই খারাপ এবং দলটা আসলে তাদের মানে আমার কাছে মনে হয় যে তারা তাদের খেলার ভিতর যে ছন্দটা, প্লেইং স্টাইলটা, সেটা এখন পর্যন্ত রপ্ত করতে পারে নাই। হ্যাঁ, অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পরে আসলে অনেক কোচ পরিবর্তন হয়েছে, বাট এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডকে কিন্তু দল হিসাবে খেলানোটা, হ্যাঁ তো সেইটা আমার কাছে মনে হয়েছে যে এমারেন যে কোচ রয়েছে বা আরও যারা কোচ ছিল বিগতদিন, তারা কিন্তু আসলে দলটাকে ওইভাবে পরিচালনা করতে পারছে না প্রপারলি। আর অ্যাট দ্য সেম টাইম ম্যানচেস্টার ইউনাইটেড, তো আমার কাছে মনে হয় যে যদি আপনি মানে মার্কেটিং রেটিং দেখেন, সেখানেও কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড টপ 5-এর ভিতরে রয়েছে এখনও। হ্যাঁ, বাট যদি তাদের পারফরমেন্স দেখেন সেখানে কিন্তু আপস অ্যান্ড ডাউন তাদের আছেই। বাট আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু প্লেয়ার পরিবর্তন, কোচ একজন ফিক্সড কোচ লাগবে যে কিনা দলটাকে আসলে বুঝতে হবে এবং এই দলের কোন কোন পয়েন্টগুলি নিয়ে কাজ করতে হবে সেগুলি নিয়ে আমি মনে করি যে এখন ভাবা উচিত। অ্যালেক্স ফার্গুসনকে দলের সাথে ইনক্লুড রয়েছে, বাট আরও ইনভলভমেন্ট রাখা উচিত, কারণ দলটা অনেক বছর ধরেই কিন্তু স্ট্রাগল করছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কিন্তু সারা পৃথিবীর সব সমর্থকদের কিন্তু অন্যরকম একটা আশা থাকে, বাট প্রত্যেক বছরই কিন্তু তার সেটা হিউজ ফ্যান রয়েছে সারা পৃথিবীতে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সির সেলিং যদি দেখেন, সেটা কিন্তু এখনো রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা তাদের সমমানের জার্সি সেলিং হয়। হ্যাঁ, তো সেখানে যদি প্লেয়ার আপনি যদি দেখেন, এখনও তাদের মিডফিল্ডের মেইন ভরসা হলো ক্যাসেমিরো। তো ক্যাসেমিরোর পারফরমেন্স তো আরও 5 বছর আগে সে তার রিয়াল মাদ্রিদে সে টপ ফর্মে ছিল, তো ওইখানে ব্রুনো ফার্নান্দেস একা আসলে দলটাকে ট্রাই করে। বাট ইংলিশ প্রিমিয়ার লিগ আপনি যেটা বলেছেন, ওয়ার্ল্ডের বেস্ট লিগে একজন প্লেয়ার উপরে ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু আপনি দল টানতে পারবেন না। তো সেখানে আমি বলবো যে দলটাকে নতুন করে সাজানোটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক প্ল্যানিং নিয়েছে, অনেক ইনিশিয়েট নিয়েছে, বাট আসলে কোনো কাজ হচ্ছে না। সো আমি মনে করি যে কোচিং স্টাফ একটা বড় ফ্যাক্ট। দেখেন অ্যালেক্স ফার্গুসন যখন ছিল তখনও কিন্তু অ্যাভারেজ দল নিয়ে কিন্তু সে চ্যাম্পিয়ন হয়েছে, মানে খুব যে হাই কোয়ালিটি প্লেয়ার নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে না, তার কাছে রিসোর্স ছিল, বাট দেখা গেছে যে অনেক ইনজুরি প্লেয়ার ছিল। বাট সে দেখা গেছে যে ওলে গানার সসলেগার কথা যদি মনে থাকে, নরওয়ের স্ট্রাইকার, সে রেগুলার খেলে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডকে রেগুলার গোল করে টেনে নিয়েছে। এটা একজন কোচের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি বলবো যে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে নতুন করে ভাবা উচিত। আরেকটা দল চেলসি,
একটু কি হতাশই করছে কিনা চেলসি ফ্যানদের, কারণ লাস্ট ম্যাচটা ড্র করেছে, এর আগেরটা অ্যাস্টন ভিলার কাছে হেরেছে, এবং তাদের যদি লাস্ট 5টা ম্যাচের হিস্ট্রি দেখি একটা ম্যাচে ড্র শুধু, মানে একটা ম্যাচে জয় পেয়েছে, 3টা ড্র 1টা হার। দেখেন চেলসির যে স্কোয়াডের ডেপথ এত স্ট্রং, গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড প্যাটার্ন এত সুন্দর, স্ট্রাইকিং থেকে মানে অফেন্স লাইনে তো অনেক ম্যাচ উইনিং প্লেয়ার, জোয়াও পেড্রো, পালমার, মানে নেটো, এত ইম্পর্টেন্ট প্লেয়ার আছে তাদের দলে, মানে এত গোল স্কোরার আছে, তারপরেও কিন্তু দেখবেন যে প্রত্যেকটা ম্যাচে তারা স্ট্রাগল করছে। তো চেলসিও আমার কাছে মনে হয় যে অনেক বছর ধরেই চেলসিও মানে একটা সময় তো চেলসির ডিরিয়া দ্রগবা যখন খেলেছে, হ্যাঁ চেলসিকে কেউ আটকাতেই পারতো না, হ্যাঁ একজন দুজন প্লেয়ারই সবসময় টেনে নিয়ে গেছে। তো পালমার যখন আসলে এরকম একটা ফর্ম দেখাচ্ছিল, আমি মনে হচ্ছিলাম যে চেলসি হয়তো লিগ টেবিলের 1-2-এ থাকবে, এবং তাদের দলের স্ট্রং যে মানে ডেপথ যে এত স্ট্রং, আমি মনে করছিলাম যে চেলসি হয়তো রেসে থাকবে। বাট চেলসি, আপনার কথা ধরেই বলি যে চেলসি আমাদেরকে আসলে রেগুলার হতাশ করছে, কারণ তারা যেভাবে আসলে এক্সপেকটেশন শুরু করেছিল, শুরুর দিকে যেভাবে স্টার্টটা করেছিল, ওই লিগ রেসে কিন্তু তারা ওইভাবে ওইটাকে কন্টিনিউ করতে পারছে না। এর অন্যতম কারণ হলো তাদের গোল স্কোরিং আছে, বাট তার এমন গোলগুলি কনসিড করে, যেটা আসলে আমার কাছে মনে হয় আনবিলিভেবল। এটা একটা দলের জন্য কোনোভাবেই আসলে মানে চিন্তা করার জন্য এই লেভেলের একটা হাই প্রফেশনাল দলের, কারণ আপনি যদি লাস্ট নাইটেও দেখেন তারা গোলগুলি যেভাবে কনসিড করেছে, এটা আসলে মানে এক্সপেকটেশনের বাইরে। সুতরাং আমি বলবো যে চেলসিকেও এখন আমি মনে করি যে তাদের এইগুলি নিয়ে কাজ করা উচিত, এবং যেহেতু একটা তাদের নেক্সট উইন্ডো আছে, তো সেই সময় হয়তো তারা হয়তো চিন্তা করবে যে তাদের আসলে কোন ল্যাকিং জায়গাগুলি আছে সেগুলি নিয়ে কাজ করার। হোপফুলি বাংলাদেশে আসলে চেলসি ফ্যানও আছে, সারা বিশ্বে ম্যানুর ফ্যানও আছে, তাদের কথা যদি চিন্তা করি, এই দুইটা দল একটু ভালো করবে, অ্যাটলিস্ট তারা পয়েন্ট টেবিলে 3-4-এর মধ্যে থাকবে। ইভেন আরেকটা দল নিয়ে একটু আমরা যদি বলি, সেটা হলো টটেনহাম হটস্পারের কথা যদি দেখেন, টটেনহাম দেখেন কোথায় রয়ে গিয়েছে। হ্যাঁ টটেনহামও কিন্তু 13 নম্বরে এখন, এটা চিন্তাই করে না। টটেনহাম কিন্তু এবার যখন জাবি সিমন্সকে কিনে আর কি, হ্যাঁ তখন আমার কাছে মনে হয়েছিল যে হ্যারি কেন যাওয়ার পরে টটেনহাম হটস্পার যেভাবে স্ট্রাগল করেছে, বাট সেইখান থেকে রিচার্লিসন, জাবি সিমন্স, তারা কিন্তু শুরুটা ওই যেটা বললাম যে শুরুতে কিন্তু টটেনহাম হটস্পার অনেকগুলি ম্যাচ জেতার পরে আবার এখন শেষ দিকে এসে কিন্তু তারা ম্যাচ জিততে পারছে না, ম্যাচ ড্র করছে, হেরে যাচ্ছে। টটেনহাম হটস্পার লাস্ট ম্যাচটা জিতেছে, বাট এর আগের 2টা ম্যাচ হেরেছে। সুতরাং টটেনহাম হটস্পার কিন্তু আমি মানে হতাশ এক প্রকার, কারণ টটেনহাম হটস্পার সবসময় দেখেছি যে রাইভাল একটা দল, এবং তারা সবসময় 1 থেকে 6-এর ভিতরের থেকে শেষ করেছে। এখন লিগ টেবিলের মানে 18-19 রাউন্ড হওয়ার পরও তারা দেখা গেছে যে 13 নম্বরে পড়ে গিয়েছে। তো এই দলগুলি আসলে সামনের দিকে থাকাটা খুব ইম্পর্টেন্ট। নিউক্যাসলও শুরুর দিকে দেখবেন যে ভালো করেছিল, এখন আবার মানে যেটা বললাম যে নিউক্যাসল 10 নম্বরে, নিউক্যাসল, টটেনহাম হটস্পার, ম্যানচেস্টার ইউনাইটেড, এই দলগুলি আসলে 1 থেকে যদি 10-এর ভিতরে না থাকে, বা 1 থেকে যদি 5-7-এর ভিতরে না থাকে, তখন আসলে ফ্যান্স, এখন এদের তো আলাদা একটা ফ্যান বেস আছে, এদেরকে আসলে ফ্যানরা দেখতে চায় সামনের দিকে। একদম ছোট্ট করে যদি লাস্ট ম্যান সিটিকে কি টপে দেখতে পাচ্ছেন সামনের ম্যাচগুলোতে? আমি কনসিস্টেন্সি অনুযায়ী ম্যান সিটিকে দেখতে পাচ্ছি, এবং এটার অন্যতম কারণ, যদিও আর্লিং হালান্ড লাস্ট ম্যাচে গোল করেনি, যেটা ম্যাচ জিতছে 2-1-এ, আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার সিটি যখন ধারাবাহিকতা শুরু করে, তখন ওইখান থেকে তাদের ব্যাক করানো খুব কঠিন। হ্যাঁ ম্যানচেস্টার সিটিকে আমি দেখতে পাচ্ছি যে লিগ টেবিলটা জমানোর পিছনে কিন্তু ম্যানচেস্টার সিটির এই কনসিস্টেন্সি পারফরমেন্স কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ তার এখন পর্যন্ত কিন্তু আনবিটেন, লাস্ট সম্ভবত 7 না 8 ম্যাচ লিগে। হ্যাঁ সুতরাং এইটা কিন্তু আমাদের মানে ফ্যানদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বার্তা যে ম্যানচেস্টার সিটি অন ফর্ম। ম্যানচেস্টার সিটি যখন ফর্মে ঢুকে, তখন নট অনলি লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, FA কাপ, অন্যান্য যে টুর্নামেন্টগুলো সব জায়গায় কিন্তু তারা ভালো করে। সো গার্দিওলা হি নো হাউ টু কাম ব্যাক স্ট্রংলি অন ফর্ম, এবং সে প্লেয়ারদের রিড করতে পারে, যেটা সত্যি কথা। হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি ম্যানচেস্টার সিটিকে আমি বলবো যে আমি দেখতে পাচ্ছি ম্যানচেস্টার সিটি হয়তো দেখবেন যে 25-26 রাউন্ড যখন চলে যাবে, তখন দেখবেন যে তারা টপে চলে গিয়েছে। হ্যাঁ বিকজ এরকম অনেক হিস্ট্রি আছে ম্যানচেস্টার সিটি, এবং গার্দিওলাই সেটা করে দেখিয়েছে যে হিস্ট্রিতে 5 রাউন্ড মানে 7 রাউন্ড বা 8 রাউন্ডের সময় ম্যানচেস্টার সিটি 10 নম্বর 12 নম্বর দল, এন্ড অফ দ্য সিজন তারা চ্যাম্পিয়ন। সুতরাং তারা যখন ফর্মে ফিরে, তখন কিন্তু অপোনেন্টের জন্য একটা বিশাল একটা ধাক্কা হয়, এবং সব থেকে বড় ধাক্কাটা আর্সেনালের কারণে। কারণ আপনি যদি দেখেন, গার্দিওলার অ্যাসিস্ট্যান্ট ছিল মিকেল আর্তেতা, এবং মিকেল আর্তেতার খেলার প্যাটার্ন অলমোস্ট গার্দিওলার মতোই। হ্যাঁ সুতরাং এই দুজন কিন্তু পরে একটা সময় কিন্তু একে অপরের শত্রু হয়ে যায়, এবং সেইটার অন্যতম কারণ হলো ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার সিটির এই ফর্ম। তো আমি ম্যানচেস্টার সিটিকে খুব মানে দেখতেছি যে তারা আসলে ওই 25-26 রাউন্ড শেষে দেখা যাবে তারা একদম টপে চলে যাবে। থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবলের আরো ভালো দিন আসবে। দর্শক আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।